নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন লেখক শঙ্করসন রায়ের লেখা একটি উপন্যাস ছোটনাগপুরের জঙ্গলে। আজকের দ্বিতীয় পর্ব। মুখিয়ার কথাবার্তা ও হাবভাবে রীতিমতো ভয় পেয়ে যাই আমি। মনের মধ্যে প্রচণ্ড আতঙ্ক ও উদ্বেগের তাড়নায় সুব্রজ্যোতিকে সত্বর খুঁজে বের করে তাকে নিয়ে কলকাতায় ফিরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠি। কিন্তু সুব্রজ্যোতির গতিবিধির কোনো হদিশই পাই না এখানে। সে যে এখানে এসেছিল তার একমাত্র প্রমাণ মুখিয়ার ওই উক্তি। কোথায় ছিল এখানে এবং কতদিন ছিল তার কিছুই বুঝতে পারি না। ধাতকার বন বিভাগের যে বিশ্রাম গৃহে আমি আশ্রয় নিই তার চৌকিদার তার সম্বন্ধে কিছুই জানে না। চৌকিদারের এই অজ্ঞতা থেকে বোঝা যায় যে সে তাকে চোখেও দেখেনি। চোখে না দেখলেও তার সম্বন্ধে জনশ্রুতি কানে এসেছে তার। সে শুনেছে একটি সুন্দর মতো বাঙালি ছেলে এখানে এসেছিল, এসে লিপ্ত হয়ে পড়েছিল একটি জঘন্য অপরাধে, তারপর পালিয়ে গিয়েছিল। এছাড়া কিছুই জানে না সে, তার কোনো খবরই রাখে না সে। আমি তো এখানকার লোক নই হুজুর, চৌকিদার বললে। চাকরির দায়ে রঘুনাথপুর থেকে এসেছি এখানে। এখানকার লোকেরা তো তাদের আপনজন বলে মনে করতে পারে না আমাকে। কাজেই এ ধরনের কেলেঙ্কারির কথা গুণাক্ষরেও প্রকাশ করেনি আমার কাছে। জোহান বললে, খবর জানতে হলে এখানকার লোকদের, বিশেষ করে মেয়েদের সঙ্গে ভাবসাব করে নিতে হবে স্যার। বিশেষ করে মেয়েদের সঙ্গে কেন? আমি অবাক হয়ে বললাম, আদিবাসী পুরুষরা বড় একগুয়ে গোয়ার গোছের হয়ে থাকে স্যার। সরলতা, মায়া, দয়া এদের মেয়েদের মধ্যেই আছে কিছুটা। সুব্রজ্যোতিবাবু যত জঘন্য অপরাধ করুন তার সম্বন্ধে কিছুটা নরমভাব হয়তো মেয়েদের মধ্যেই আছে। কাজেই তার খবর পেতে হলে ওদের মধ্যেই খোঁজ খবর নিতে হবে। ইতিমধ্যে ধাতকার পাহাড়ি নদীনালাগুলির মধ্যে আমিও খুঁজে বেড়াই। নদীনালার বালি থেকে যারা সোনা সংগ্রহের কাজে নিযুক্ত আছে তারা হয়তো তার সম্বন্ধে জানে। ওদের জিজ্ঞাসাবাদ করে তার খবর সম্ভবত পেয়ে যেতে পারি। কিন্তু সবকটি নদীনালা ঘুরেও সোনা আহরণের কোনো তৎপরতাই দেখতে পাই না। মনে হয় যেন সোনা সংগ্রহের কাজ বন্ধ করে দিয়েছে এরা। মুখিয়া বলেছিল যে সুব্রজ্যোতি এখানকার সোনা সম্বন্ধে আগ্রহ দেখিয়েছিল, তখন নিশ্চয়ই চলতো এখানে সোনা সংগ্রহের কাজ। কিন্তু 1 বছরের মধ্যেই তা বন্ধ করে দিয়েছে কেন বুঝতে পারছি না। বালির মধ্যে সোনা কি ফুরিয়ে গিয়েছে? বল সাহেবের বর্ণিত নদীটির ধারে এসে একদিন সেই বিশেষ বাঘটির সন্ধান নিলাম, যেখানে দাঁড়িয়ে তিনি বালি ধুয়ে সোনা বের করার কৌশল আয়ত্ত করার চেষ্টা করেছিলেন। নদীর দুপাশে বুনো জাম ও অর্জুন গাছের ফাঁকে কুর্চির ঘনঝোপ বল সাহেবের বর্ণনার সঙ্গে চমৎকার মিলে যাচ্ছে। একই নদী, একই গাছপালার সমাবেশ। নেই শুধু স্বর্ণান্বেষীর দল। স্বর্ণান্বেষী ছাড়া জলান্বেষীরাও আসতো এখানে। কয়েকটি প্রস্রবণ থেকে উদ্গত জলের ধারা নদীটাকে প্রখর গ্রীষ্মের মধ্যেও জলসিক্ত করে রাখত। যেসব মানুষ এখানকার বনের মধ্যে বাস করে এই নদীর জলই মেটাত তাদের তৃষ্ণা, কিন্তু তাদেরও দেখা যাচ্ছে না। নদীর 2 তীরে যতদূর দৃষ্টি চলে কোথাও কেউই নেই। ব্যাপারটা খুবই বিস্ময়কর। পুরুলিয়া জেলার নির্জলা অঞ্চলকে খরাপীড়িত এলাকা বলে চিহ্নিত করা হয়েছে। এখন এই মার্চ মাসের শেষে যখন জলের অধিকাংশ উৎস শুকিয়ে যেতে বসেছে, তখন জলের শত উৎসারিত সহজ উৎসকে সকলের এড়িয়ে যাওয়ার চেয়ে আশ্চর্য ঘটনা কি আর কিছু আছে? এই নদী কিছু দূরে আরেকটি নদীর সঙ্গে গিয়ে মিশেছে। এই 2 নদীর সংযোগে সৃষ্টি হয়েছে গুরমা নদী। চৈত্র মাসের শুষ্কতার শোষণের কাছে পুরোপুরি আত্মসমর্পণ না করে এই নদীটিও সুজলা হওয়ার দাবি রাখছে। নদীতে এত জল, তথাপি কোনো গ্রাম্যবধূ জলকে আসেনি এখানে। নির্জলা অঞ্চলে জলের প্রতি এমনই উপেক্ষা বুদ্ধির অতীত।
বিস্ময়কর ব্যাপার। নদীর ধারে দাঁড়িয়ে এই বুদ্ধির অতীত বিস্ময়ের সন্তোষজনক ব্যাখ্যা খুঁজছি, এমন সময় আমার সামনে এসে দাঁড়ালো জোহান। সে আমার মুখের পানে তাকিয়ে মৃদুমন্দ হাসতে হাসতে বলল, সোনা ও জল দুটিতে এখানকার লোকদের কিরকম অরুচি দেখেছেন স্যার? দেখছি, আমি বললাম। দেখে হতবুদ্ধি হয়ে পড়েছি। এর কোনো ব্যাখ্যা কি পারো দিতে? পারি, কিন্তু সেটা আমার ব্যাখ্যা নয়, গায়ের মেয়েদের। তাদের কাছে শুনেছি এই গুড়মা নদী ও তার শাখা প্রশাখার ওপরে ভূত ভর করেছে, তাই তারা এদিকে ঘেঁষছে না। নদীর জল ও সোনা দুটি বস্তুকেই বর্জন করেছে। কবে থেকে শুরু হয়েছে ভূতের উপদ্রব? মুখিয়ার কথা শুনে তো মনে হয় 1 বছর আগেও নদীর বালি থেকে সোনা বের করা হতো। 1 বছর আগে যখন সুব্রজ্যোতিবাবু এলেন তখন শুরু হয়নি, শুরু হয়েছে সুব্রজ্যোতিবাবু চলে যাওয়ার পর থেকে। তার মানে সুব্রজ্যোতিবাবু গেলেন আর ভূতেরা এলো। জানেন নিশ্চয়ই, আমরা আদিবাসীরা আর কিছুকে ভয় না পেলেও ভূতকে বড় ভয় পাই। কাজে ভূতের উপদ্রব শুরু হতেই এইসব নদীনালা ফাঁকা হয়ে গিয়েছে। দিনমানও ওইদিকে ঘেঁষে না কেউ। সুব্রজ্যোতির এখান থেকে চলে যাওয়ার সঙ্গে ভূতের উপদ্রবের কোনো সম্পর্ক নেই তো? থাকতে পারে, কিন্তু সে সম্পর্কে এখানকার কারুর কাছ থেকে কিছু জানার উপায় নেই। ভেবেছিলাম এখানকার মেয়েদের কাছ থেকে সুব্রজ্যোতি সম্বন্ধে কিছু জানতে পারবো, কিন্তু ভয়ে কেউই পারছে না মুখ খুলতে। তাহলে উপায়? কাতর স্বরে বলে উঠলাম আমি। একমাত্র উপায় ভূতের কাছ থেকে সব জেনে নেওয়া, গম্ভীর মুখে বলল জোহান। তাই এইসব পাহাড়ি নদীনালার মধ্যে ঘুরে বেড়াচ্ছি। আমি অবাক হয়ে জোহানের মুখের দিকে তাকিয়ে বললাম, ভূতের কাছ থেকে সুব্রজ্যোতির খবর জেনে নেবে? তোমার কি মাথা খারাপ হয়েছে জোহান? মাথা আমার ঠিকই আছে স্যার, আসুন না আমার সঙ্গে, ভূতের সঙ্গে আপনারও মোলাকাত করিয়ে দেব। গুড়মা নদীর ধারাপথ বেয়ে সেদিন সারাদিন ঘোরাঘুরি করলাম আমরা। ধাতকা থেকে কিছু দূরে নদীটা গভীর বনের ভেতরে ঢুকেছে। চারপাশের বনের তুলনায় অনেক বেশি তার ঘনত্ব। তার মধ্যে ঢুকে মনে হলো এতক্ষণ যেন বনের বাইরের খোলস নিয়ে নাড়াচাড়া করেছি। খাঁটি বনের ভেতরের মহলে এই প্রথম প্রবেশ করছি। উঁচু খাড়া শাল, কেদ, পিয়াশাল প্রভৃতি বনস্পতি শ্রেণীর সন্নিবেশ দিনের আলোকে ঢুকতে দেয়নি। সারাদিনের মধ্যে এখানে সূর্যের আলো ঢোকে কিনা সন্দেহ। সুতরাং বনভূমি কিছুটা স্যাঁতস্যাঁতে। বড় বড় গাছের নিচে ও লতাঝোপের জঙ্গলেও বেশ অন্ধকার। এই বনের মধ্যে যত ঢুকি বনের ঘনত্ব তত বেড়ে যায়। পায়ে চলা যে পথ ধরে হাঁটছিলাম তা ক্রমশ ঘন ঝোপের আচ্ছাদনের মধ্যে নিশ্চিহ্ন হয়েছে। পথ নেই, তবু এগিয়ে যাচ্ছে জোহান। অনেক কষ্টে তাকে অনুসরণ করতে থাকি আমি। সামনে ঘন সন্নিবিষ্ট বনপানের ঝোপে উঁচু চিমনির মতো শালগাছগুলোর মাঝখানকার শূন্যস্থান পূর্ণ করে যেন একটা দুর্ভেদ্য পাঁচিল রচনা করেছে। আর এগিয়ে যাওয়া যাবে না। কিন্তু সামনের এই বাধাকে বাধা বলে মানতে রাজি নয় জোহান। সে তার কোমর থেকে টাঙি বের করে লতাঝোপের মধ্যে পথ তৈরি করতে শুরু করে। ব্যাপার কি জোহান? আমি অবাক হয়ে বললাম, এই দুর্ভেদ্য বনের মধ্যে পথ তৈরি করে কোথাও যেতে চাও? এর মধ্যে কি তোমার ওই ভূতটা ঢুকে বসে আছে মনে করো? ঠাট্টা করবেন না স্যার, জোহান বললে। আর 5 জন আদিবাসীর মতো আমিও ভূতের অস্তিত্বে বিশ্বাস করি। ভূত আছে ও থাকবে, যে কোনো জায়গা, তা সে যত দুর্গম হোক, তার কাছে অগম্য নয়। কোনো জায়গায় যখন তার কাছে অগম্য নয়, তখন এমন একটা দুর্গম জায়গায় সে বেছে নেবে কেন বলতে পারো? তা বলতে পারি না, তবে সে যে এখানেই আছে সে বিষয়ে আমি সুনিশ্চিত। তার গায়ের গন্ধ পাচ্ছি কি না? ভূতের গায়ের গন্ধ পাচ্ছ? আমি বিস্ফারিত চোখে তাকালাম জোহানের দিকে। সে আবার কিরকম? এখানে দাঁড়িয়ে জোরে নিঃশ্বাস নিন, গন্ধটা আপনার নাকেও এসে পৌঁছবে। জোরে নিঃশ্বাস নিতে গিয়ে একটা মন মাতানো গন্ধ নাকে এলো। কিসের গন্ধ ঠিক বুঝতে পারি না, হয়তো কোনো বুনো ফুল কিংবা গাছের গুড়ি থেকে বেরিয়ে আসা রস।
জোহান আমার মুখের দিকে তাকিয়ে মৃদুমন্দ হাসতে হাসতে বলল, যা ভাবছেন তা নয়, এ হলো ভূত বা পেতনির গায়ের গন্ধ। নিকটেই আছে ওরা। সামনের ওই লতা ঝোপটা সাফ করলেই পৌঁছে যাব ওদের কাছাকাছি। বলে ঘন সন্নিবিষ্ট আতন্ডিলতার ঝোপের ওপরে আঘাতের পর আঘাত হানে জোহান তার টাঙি দিয়ে। হঠাৎ প্রচণ্ড আলোড়ন জাগল লতা ঝোপের মধ্যে। লতাপাতার জমাট সবুজ স্তরটির মধ্যে শুরু হলো তোলপাড়। তার বুক ফুঁড়ে বেরিয়ে এলো একটা প্রকাণ্ড ভালুক। এসে থমকে দাঁড়ালো আমাদের সামনে। অত বড় একটা ভালুককে এত কাছের থেকে দেখার অভিজ্ঞতা আমার এই প্রথম। শুনেছি ভালুকের চেয়ে হিংস্র জানোয়ার পৃথিবীতে আর নেই। এত কাছে এসে দাঁড়িয়েছে, এরপরই হয়তো আক্রমণ করবে। কিন্তু তবু যাকে বলে ভয়ে দিশেহারা হওয়া, তা আমরা হই না। আমাদের ভয়কে ছাপিয়ে যায় বন্য ভালুকের সান্নিধ্য লাভের দুর্লভ অভিজ্ঞতার রোমাঞ্চ। আমরা দুজনেই দাঁড়িয়ে পড়ি চিত্রার্পিতের মতো, এক দৃষ্টে চেয়ে থাকি তার দিকে। রুদ্ধশ্বাস কয়েকটি মুহূর্ত। তারপর ঘটল এক অদ্ভুত ব্যাপার। ভালুকটি পালিয়ে গেল ঊর্ধ্বশ্বাসে। মানুষ সম্পর্কে ভালুকের ভয়ের সঙ্গে এই আমার প্রথম পরিচয়। বুঝলাম যে ভালুকের চোখে মানুষ প্রচণ্ড রকম হিংস্র একটা প্রাণী। ভালুকের ভয় দেখে অহংকৃত বোধ অবশ্য করি না, কারণ ভয় পাওয়া ভালুকটি এরপর হয়তো আত্মরক্ষার তাগিদে আমাদের ওপর হামলা করে বসবে। কিন্তু জোহান নির্বিকার। সে তার টাঙি দিয়ে আঘাতের পর আঘাত এনে লতাঝোপের মধ্যে পথ তৈরি করতে থাকে। অবশেষে লতাঝোপ পেরিয়ে ফাঁকা জায়গায় এসে দাঁড়ালাম আমরা। অদূরে একটি ছোট কুঁড়ে ঘর। তাতে লোকজন কেউ আছে বলে মনে হলো না। ঘরের সামনে দিয়ে বয়ে যাচ্ছে গুরমা নদী। জোহান ঘরটির দিকে এক দৃষ্টে খানিকক্ষণ তাকিয়ে থাকার পর বললে, মনে হচ্ছে এখানেই আছে ওরা, কিন্তু ওখানে কেউ আছে বলে তো মনে হচ্ছে না। আমি বললাম, কেউ নেই বলেই ওরা আছে, আসুন আমার সঙ্গে। কেউ নেই বলে যাদের থাকার কথা বললে জোহান, তারা কারা? এই প্রশ্ন করতে অস্বস্তি বোধ করি আমি। মনে মনে ভয় যে পাইনি তা নয়, কিন্তু জোহানের কাছে তা প্রকাশ করতে লজ্জা পাই। কোনো কথা না বলে নিঃশব্দে অনুসরণ করি তাকে। কুঁড়ে ঘরের দরজা খোলাই ছিল। দুজনে ঢুকে পড়ি তার মধ্যে। ঢুকতেই একটা বীভৎস দৃশ্য আমাদের চোখে পড়ল। ঘরের মেঝের ওপরে একটি মানুষের কঙ্কালকে জড়িয়ে শুয়ে আছে এক বিকট মূর্তি নারী। তার সর্বাঙ্গে আগুনের দাহের চিহ্ন। নাকের জায়গায় গর্ত, চোখ দুটি কোটরগত এবং চুলহীন মাথায় থকথক করছে ঘা। আমাদের দুজনেরই গলা থেকে ভয়সূচক আর্তনাদের শব্দ বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে কঙ্কালটিকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো স্ত্রীলোকটি এবং তাকালো আমাদের দিকে। তার কোটরগত চোখ দুটি জ্বলন্ত অঙ্গারের মতো ঝলসে ওঠে। অস্ফুট কম্পিত স্বরে জোহান বললে, পেতনি হুজুর, ওর চোখের দৃষ্টি দিয়ে আমাদের ভস্ম করে ফেলবে। ভয় পেও না, স্ত্রীলোকটি শান্তভাবে পরিষ্কার বাংলায় বললে, আমি তোমাদের মতোই মানুষ। কিন্তু ওই কঙ্কালটা? জোহান ভয়ে ভয়ে বললে, কঙ্কালটা আমার স্বামী। আমার স্বামীকে ওরা পুড়িয়ে মেরেছে, কাজেই তার কঙ্কাল নিয়ে ঘর করছি। তোমার স্বামীকে ওরা পুড়িয়ে মেরেছে কেন? আমি প্রশ্ন করলাম। পুড়িয়ে মারতে চেয়েছিল আমাকেই। রাত্রে আমি আমাদের ঝুপড়ির মধ্যে ঘুমোচ্ছি, তখন আগুন ধরিয়ে দিয়েছিল তাতে। সে সময় আমার স্বামী মাছ ধরছিল এই গুরমা নদীতে। আগুন দেখে সে ছুটে আসে, আমাকে টেনে বের করে আনে ঝুপড়ির মধ্য থেকে। তারপর আমাদের জিনিসপত্র বের করে আনার জন্য আবার ঢুকে পড়েছিল জ্বলন্ত ঝুপড়ির মধ্যে। জিনিসপত্র একে একে সব ছুঁড়ে বাইরে ফেলে দেয়, তারপর নিজেও বেরিয়ে আসে। কিন্তু তখন তার সর্বাঙ্গে আগুন। তাকে জাপটে ধরে তার গায়ের আগুন নেভাবার চেষ্টা করি, কিন্তু তাতে আগুন নেভা দূরের কথা, আমার গায়েও আগুন লাগে। তখন মরিয়া হয়ে তাকে টানতে টানতে নিয়ে যাই নদীর ধারে। নদীর ধারে বালির মধ্যে গড়াগড়ি দিতে
আমাদের গায়ের আগুন নেভে কিন্তু আগুনের জ্বালা সইতে না পেরে ও মারা যায়। এই পোড়া বিভৎস শরীর নিয়ে বেঁচে থাকি আমি। ওকে ছাড়া বেঁচে থাকা আমার পক্ষে অসম্ভব, তাই ওর কঙ্কাল নিয়ে ঘর করি। জানো, এই কঙ্কালের মধ্যে ও বেঁচে আছে, সব রকম বিপদ আপদ থেকে রক্ষা করছে আমাকে। জোহান বললে, আগুনে তো তোমাদের ঝুপড়িটা পুড়ে গিয়েছিল, এই কুঁড়ে ঘরটা কি তুমি বানিয়েছ? না, স্ত্রীলোকটি জবাব দিল। এটা নীলকুঠির সাহেবদের গোমস্তার ঘর। সাহেবদের দালান ভেঙে গিয়েছে, কিন্তু এই ঘরটি রয়ে গিয়েছে। লোকে বলে ভূতের বাড়ি। আমরা দুজনে তো ভূত হয়ে গেছি, তাই এখানে আছি। তোমার স্বামী মরে ভূত হয়ে গেলেও তুমি ভূত হলে কি করে? জোহান চোখ বড় বড় করে তাকালো স্ত্রীলোকটির মুখের দিকে। তুমি তো বেঁচে আছো। তা আছি, কিন্তু সকলে আমাকে ভূত বলে মনে করে, ভয় পায়। তাই তো তারা আসে না এদিকে, বালি ধুয়ে সোনা তোলে না। ভালোই হয়েছে আমি একাই এখান থেকে সোনা তুলি। কিন্তু সোনা দিয়ে কি করো তুমি? জোহান প্রশ্ন করল। স্বর্ণকাররা নিশ্চয়ই তোমার কাছে আসতে সাহস পায় না? না, তা পায় না, বলে স্ত্রীলোকটি হাসল। এই হাসির চেয়ে বিভৎস আর কিছু কখনো দেখিনি আমি। শিউরে ওঠে আমার বুকের ভেতরটা। জোহানের মুখের ভাবে বুঝতে পারি যে সেও ভয় পেয়েছে। ওরা আমার কাছে আসে না, স্ত্রীলোকটি বলে চলে। আসে নদীর ধারে আমাদের দেবতার থানে। সেখানে একটি পাথরের পাটার উপরে আমি আমার ধুয়ে বের করা সোনা রেখে দিই। সেই সোনা তুলে নিয়ে ওরা টাকা রেখে যায়। জানলে বাপু, 1 পয়সাও ফাঁকি দেয় না। ভূত পেতনিকে পয়সা ফাঁকি দিতে ভয় পায় ওরা, বলে খিলখিল করে হেসে ওঠে স্ত্রীলোকটি। ওরকম করে হেসো না তুমি, জোহান ব্যাকুল স্বরে বলে ওঠে। তুমি হয়তো জানো না, হাসলে কিরকম ভয়ঙ্কর দেখায় তোমায়। না হাসলেও কি কম ভয়ঙ্কর দেখায়? হাসতে হাসতেই বললে স্ত্রীলোকটি। নদীর জলে নিজের চেহারা দেখে আমিও কি কম ভয় পাই? কিন্তু ওরা তোমাকে পুড়িয়ে মারতে চেয়েছিল কেন? আমি প্রশ্ন করলাম। আমি যে ওদের দুজনকে পালিয়ে যেতে সাহায্য করেছিলাম। একজন সুন্দর মতো বাঙালি ছেলে এখানে কি করে আমরা বালি থেকে সোনা বের করি তা শিখতে চেয়েছিল। আমরা কাউকে শেখাই না, কাজেই ওকে আমরা তাড়িয়ে দিয়েছিলাম। কিন্তু যতই ওকে ফিরিয়ে দিই, ও ফিরে ফিরে আসে, ঘুরঘুর করে আমাদের আশেপাশে। আমাদের মধ্যে সোনা তোলায় সবচেয়ে ওস্তাদ ছিল মানকি। ওর এক আশ্চর্য ক্ষমতা ছিল। বালি দেখেই তার মধ্যে কতটা সোনা আছে তা বুঝতে পারত। ফালাতে বালি ধুয়ে সোনা বেরও করতো সে সবচেয়ে বেশি। তাছাড়া সোনার মতোই ছিল ওর চেহারার জৌলুস। এমনটি দেখিনি আমি কোথাও। এই মানকিকে পুরোপুরি বশ করে ফেললো ওই বাঙালি ছেলেটা। কি করে বুঝতে পারছো না বাবু? মৃদুবন্ধ হাসতে থাকে স্ত্রীলোকটি। যেমন করে একজন জোয়ান পুরুষ মানুষ একজন যুবতী কুমারী মেয়েকে বশ করে, ঠিক তেমনি করে। ওর আশ্চর্য ক্ষমতা ছিল, কিন্তু মানকিকে ও এমন সুখ দিয়েছিল যা আমরা আমাদের পুরুষদের কাছে কখনোই পাইনি। ঝোপের আড়ালে লুকিয়ে আমি দেখেছি মানকিকে সুখে বেহুশ করে ফেলতো সে যাই হোক, মানকি ওর কেনা বাদির মতো হয়ে যায়। সোনার সব গোপন খবর ফাঁস করে দেয় ওর কাছে, শিখিয়ে দেয় সব কিছু। এই ছবিটা দেখো তো, জোহান বাধা দিয়ে বললে। এই কি সেই বাঙালি বাবু? বলতে বলতে সুব্রজ্যোতির ছবিটা বের করে স্ত্রীলোকটির চোখের সামনে মেলে ধরে জোহান। হ্যাঁ হ্যাঁ, স্ত্রীলোকটি উত্তেজিত স্বরে বলে। তোমরা কি ওকে চেনো? নিশ্চয়ই, জোহান জবাব দিল। ওকে খুঁজতেই এসেছি এখানে। ওকে তো এখানে খুঁজে পাবে না। মানকিকে নিয়ে পালিয়েছে সে। না পালালে ওরা মারা পড়তো আমাদের গায়ের লোকদের হাতে। যে জঘন্য অপরাধ করেছিল ওরা, তাতে আমাদের আইন মতো ওদের মেরে ফেলাই উচিত। কিন্তু ওদের দুজনের ভালোবাসা এমন একটা সুন্দর জিনিস যা নষ্ট করার কথা ভাবতেও আমার কষ্ট হয়েছিল।
গা বুড়ো যখন ওদের দুজনকে মেরে ফেলার হুকুম দিলেন, তখন আমার মনে হলো যেন একজোড়া টাটকা সুন্দর ফুলকে আমরা উপড়ে তুলে রক্তগঙ্গায় ভাসিয়ে দিতে চলেছি। তাই আমি সাহায্য করলাম ওদের পালিয়ে যেতে। আমাদের একটা হাতি ছিল, আমার বাবার কাছ থেকে পেয়েছিলাম। বাবা ছিলেন রসপালের রাজার মাহুত। রাজার রাজত্ব যেতে তার হাতিশালের হাতিগুলোকে তার মাহুতদের মধ্যে বিলিয়ে দিয়েছিলেন। আমার বাবা পেয়েছিলেন একটা মাদি হাতি। ওটাকে আমার মরদকে বিয়ের যৌতুক হিসেবে দিয়েছিলেন তিনি। মানকিয়ার এ বাঙালি বাবুটাকে অনেক দূরে আমাদের গায়ের লোকদের নাগালের বাইরে রেখে আসার জন্য হাতিটাকে দিয়েছিলাম ওদের। কথা ছিল দূরে কোনো এক রেল স্টেশনে ওদের নামিয়ে দিয়ে হাতিটা ফিরে আসবে, কিন্তু হাতিটা ফিরে আসেনি। বোধহয় এই হাতির পিঠে চেপে বনে বনে ঘুরে বেড়াচ্ছে ওরা। সে যাই হোক, আমাদের হাতি দিয়ে ওদের পালাতে সাহায্য করেছি বলে গাবুড়ো আমাকে পুড়িয়ে মারার হুকুম দিলেন। গায়ের সকলেই জানে আমিও আমার মরদ আগুনে পুড়ে মরেছি। স্ত্রীলোকটি বলে চলে, তাই ওরা মনে করে আমরা ভূত হয়ে আছি এখানে। আমি নিজেও অবশ্য নিজেকে পেতনি বলেই মনে করি। এই আগুনে পোড়া ভয়ঙ্কর চেহারা, মরদের কঙ্কাল নিয়ে ঘর করছি। ওরা কোন দিকে গেছে বলতে পারো? ধৈর্য হারিয়ে বলে উঠল চৌহান। গিয়েছে দক্ষিণ দিকে, হাতির পিঠে চেপে দক্ষিণের ওই পাহাড়ে। আসান পিয়াশালের বনের মধ্যে ওদের উধাও হয়ে যেতে দেখেছি। ভ্যালেন্টাইন বলের ভ্রমণ বৃত্তান্তে ধাতকার পর সিংভূমের অরণ্যের বর্ণনা আছে। সেখানে বিশেষ একটি পাহাড়ের নিচে হোদের একটি গ্রামের উল্লেখ আছে। ওখানে দিন কয়েক কাটিয়েছিলেন বল সাহেব। সুব্রজ্যোতি ওই গ্রামের নামের পাশে লাল পেন্সিল দিয়ে 3 সংখ্যাটি চিহ্নিত করে রেখেছে। অর্থাৎ ধাতকার পর ওখানে যাওয়ার ইচ্ছে তার। ধাতকার দক্ষিণের ওই পাহাড় পেরিয়ে গেলে সুবর্ণরেখা নদীর উপত্যকা, তারও দক্ষিণে সিংভূমের অরণ্যভূমি। হাতির পিঠে চেপে ওদিকে যাওয়া অসম্ভব কিছু নয়। এখানকার চেয়েও গভীর ওখানকার বন। মানকিকে নিয়ে ওখানে আত্মগোপন করে থাকতে অসুবিধে হবে না সুব্রজ্যোতির। ওখানে গেলে ধাতকার মানুষদের চোখে ধুলো দেওয়া ছাড়া তার পরিকল্পনা অনুযায়ী পর্যটনও হবে। জোহানকে এ কথা বলতেই সে মেনে নিল এ কথা। বললে, ঠিক বলেছেন স্যার, আমারও মনে হচ্ছে ওখানে গিয়েছেন সুব্রজ্যোতিবাবু। জিপে করে সোজাসুজি দক্ষিণের পাহাড় পেরিয়ে যাওয়া সম্ভব নয়, কাজেই ঘুরে যেতে হয়। ধাতকা থেকে বোম্বাইয়ের হাইওয়ে প্রায় 7-8 কিলোমিটার জেলা বোর্ডের সড়ক ধরে চলে পৌঁছে যায় এই সুপ্রশস্ত রাজপথে। তারপর সোজা পশ্চিমে চলি। শালবন ও আগাছার জঙ্গলের মধ্য দিয়ে এগিয়ে গিয়েছে এই রাস্তা। হালে সম্পূর্ণ হলেও এই বম্বে রোড খুবই পুরনো পথ। এই পথ দিয়ে বাংলাদেশের তীর্থযাত্রীরা পুরী যেত। শ্রী চৈতন্য তার সঙ্গীদের নিয়ে এই পথ দিয়েই যাত্রা করেছিলেন শ্রীক্ষেত্রের উদ্দেশ্যে। সাধু ঈশ্বরপুরীও গিয়েছিলেন এই পথে। এই পিচ বাঁধানো আধুনিক হাইওয়ের সঙ্গে মিশে আছে সেই পথ, যে পথের ধুলো বহন করেছে এই সব মহাপুরুষদের পদচিহ্ন। ভাবতেও রোমাঞ্চ লাগে। বহেরা গোড়াতে এই 6 নম্বর জাতীয় সড়ক, অর্থাৎ বম্বে রোড থেকে আর একটি জাতীয় সড়ক বেরিয়েছে। এই সড়কটি ঘাটশিলা, রাঁচি, রামগড়, হাজারিবাগ হয়ে গ্রান্টাং রোডে গিয়ে মিশেছে। বহেরা গোড়াতে পৌঁছে এই দুটি সড়কই ছেড়ে দিয়ে বন বিভাগের রাস্তা ধরে বনের মধ্যে প্রবেশ করি। বন ক্রমশ ঘন হয়ে ওঠে এবং পাহাড়ের আকার নেয়, অর্থাৎ বনের আচ্ছাদনের আড়ালে পাহাড়ের উত্তুঙ্গতা আত্মপ্রকাশ করে। এই পাহাড় বিচ্ছিন্ন কোনো পাহাড় নয়, উত্তর পশ্চিম দিকে একটানা প্রসারিত পাহাড়ের শ্রেণীরই অংশ। এই পাহাড়ের শ্রেণীর টুকরো টুকরো বিচ্ছিন্ন অংশগুলো শেরবয়, মোসাবনি, পাথরগড়া, সুরদা, চাপড়ি, সিদ্ধেশ্বর, রোয়াম, তামা পাহাড়, ভাটিন প্রভৃতি পাহাড়ের আকারে বিরাজ করছে। ঐক্যবদ্ধভাবে তারা একটি সুমসঞ্জস রেখার মতো বিস্তৃত হয়েছে।
এই ঐক্যের ব্যাখ্যা করতে গিয়ে ভূবিজ্ঞানীরা কোটি কোটি বছর আগেকার ভূসংস্থান নিয়ে আলোচনা করেন। ওই ঐক্যের মূল সূত্রটি হচ্ছে পাহাড়গুলির মধ্যে প্রচ্ছন্ন তামাবাহী খনিজ চ্যালকোপাইরাইটের সূক্ষ্ম শিরা ও উপশিরা। এই সব পাহাড়ের আড়ালে প্রচ্ছন্ন চ্যালকোপাইরাইট বল সাহেবও দেখতে পেয়েছিলেন। পাহাড়ের পর পাহাড় পরীক্ষা করেছিলেন তিনি তামাযুক্ত এই খনিজ ভাণ্ডারের সন্ধানে। পাহাড়ে পাহাড়ে ঘোরাঘুরি ও খোঁজাখুঁজি করতে করতে পৌঁছেছিলেন তিনি স্বর্গচিরা গ্রামে। এই অঞ্চলে বহু গ্রামেরই নাম স্বর্গচিরা। বল সাহেব যে স্বর্গচিরায় গিয়ে উপস্থিত হলেন তা বনের মধ্যে কয়েকটি ঝুপড়ির সমাবেশ ছাড়া আর কিছু নয়। তিনি ভেবেছিলেন ওখানে ক্যাম্প করে অদূরবর্তী একটি প্রাচীন খনি পরীক্ষা করবেন, কিন্তু ওখানে পৌঁছে খনির দিকে তার নজর পড়ার আগেই তার দৃষ্টি আকর্ষণ করল গ্রামের 3 জন ডাইনি। গায়ের ওঝা তাদের ডাইনি বলে শনাক্ত করেছে, কাজে গা বুড়ো তাদের বোঙার থানে বলি দেবার নির্দেশ দিয়েছেন। বোঙার থান মানে একটি কুসুম গাছের তলায় সাজানো কয়েকটি কালো রঙের গোল পাথর। পাথরগুলোর গায়ে সিঁদুর আঁকা, সামনে পুজোর উপকরণ সাজানো। বলির ব্যবস্থাও করে ফেলা হয়েছে। একটি সদ্য সানানো খাড়া হাড়িকাঠের গায়ে হেলিয়ে রাখা আছে। ডাইনি 3 জনকে বেঁধে রাখা হয়েছে 3টি জাম গাছের সঙ্গে। তাদের দিকে তাকিয়ে বল সাহেব চমকে উঠলেন। 3টি নিরীহ চেহারার যুবতী, বয়স 19 থেকে 22-এর মধ্যে, আর আদিবাসী মেয়েদের তুলনায় সুন্দরীও বলা চলে। ওঝাকে ডেকে এদের 3 জনকে সে ডাইনি বলে চিনল কি করে জানতে চাইলেন বল সাহেব। ওঝা বললে যে ওরা 3 জন গায়ের একজন যুবকের রক্ত তিলে তিলে শুষে নিয়েছে। ধীরে ধীরে শুকিয়ে মরেছে যুবকটি। একজন মেয়ে মানুষ কি কখনো একজন জোয়ান বয়সী পুরুষের রক্ত শুষে নিতে পারে? অবাক হয়ে বললেন বল সাহেব। সাধারণ মেয়ে মানুষ পারে না, কিন্তু ডাইনি পারে। ওঝা গম্ভীর মুখে বললেন, এরা ডাইনি। এরপর একটি নৃশংস হত্যাকাণ্ডের দৃশ্য প্রত্যক্ষ করলেন বল সাহেব। পরপর যুবতী 3টিকে হাড়ি কাঠে নিয়ে গিয়ে খাড়া দিয়ে বলি দিল 4-5 জন সন্ডা মার্কা সাঁওতাল। রক্তস্রোতে প্লাবিত হয় কুসুম গাছের তলা। বোঙার থানের পাথরগুলিকে ঘিরে রক্তের ঘূর্ণি জাগে। প্রাচীন খনি পরীক্ষা করা আর হয় না বল সাহেবের। সমস্ত ভাটিন পাহাড়ের নীলাভ সবুজ রং যেন রক্ত রঙিন হয়ে ওঠে। যেদিকে তাকান তিনি প্রত্যক্ষ করেন রক্ত গঙ্গার উন্মত্ত লীলা। পাথরের স্তরগুলোও যেন রক্তাক্ত হয়ে ওঠে। পাহাড়, বন, নালার জল সব যেন যুবতী 3টির দেহের রক্তে রঞ্জিত। অসুস্থ বোধ করলেন বল সাহেব। পরপর 3 দিন তার তাঁবু থেকে বেরোতে পারেন না তিনি। সুস্থ হয়ে উঠে খনির বদলে যুবতী 3টি সম্বন্ধে খোঁজ খবর নিতে থাকেন বল সাহেব। ওরা সত্যি ডাইনি ছিল কিনা জানবার চেষ্টা করেন। তার দৌভাষী মারফত জিজ্ঞাসাবাদ করেন গ্রামের লোকদের। অধিকাংশ লোকই তার প্রশ্নের কোনো জবাব দেয় না। 2-1 জন কুণ্ঠিতভাবে যা বলে তা থেকে বুঝতে পারেন এই 3টি যুবতী ওই যুবকটিকে ভালোবেসেছিল। 3টি পরিপূর্ণ যৌবনার নারীর দেহের দাবি মেটাতে গিয়ে যুবকটি অসুস্থ হয়ে পড়েছিল। গ্রামের ওঝা ঝাড়ফুঁক করেও তাকে সুস্থ করে তুলতে পারেননি। মেয়ে 3টি ওই ছেলেটাকে ভালোবেসেছিল বলেই ডাইনি হয়ে গেল? বল সাহেব অবাক হয়ে বললেন গায়ের একটি লোককে। হ্যাঁ, লোকটি গম্ভীর মুখে বললে, মেয়েদের ভালোবাসা বড় সর্বনাশা জিনিস। যাকে ভালোবাসে তার শরীর থেকে সব রক্ত শুষে নেয়। আর পুরুষদের ভালোবাসা, তাতে কোনো দোষ নেই। পুরুষরা মেয়েদের দেহ ভোগ করলে কারুর কোনো ক্ষতি হয় না। বল সাহেবের পদাঙ্ক অনুসরণ করে আমরা ঢুকে পড়ি বনাবৃত উপত্যকার মধ্যে। চৈত্রের রোদ যত বাড়ছে টুপটাপ করে মহা ফুল ঝরে পড়ছে গাছতলায়। বাতাসে ছড়িয়ে পড়েছে ঝাঁটি ফুলের সুগন্ধ। একটি ছোট পাহাড়ি নালা উপত্যকার মাঝখান দিয়ে বয়ে চলেছে। নালার দুপাশে বন্য জাম গাছের সারি। নালার জলে জাম গাছের ছায়া পড়েছে। নালার জলের স্রোতের সঙ্গে তাল রেখে এই ছায়া নড়ে চড়ে ছড়িয়ে যায়। উপত্যকার মধ্য দিয়ে খানিকটা এগিয়ে যাওয়ার পর
চড়াই বেয়ে উঠতে থাকি আমরা। তারপর পৌঁছে যাই কুসুম গাছের তলার বোঙার থানে। স্বর্গচিরা গ্রামটি নিকটেই থাকার কথা, কিন্তু কোথাও কোনো গ্রামের চিহ্ন নেই। কুসুম গাছের তলায় বোঙার থান, আশেপাশে শালমহুয়ার সমাবেশের মাঝখানে চিহরলতার সমাবেশ। সব কিছুরই বিস্ময়কর সাদৃশ্য বল সাহেবের বর্ণনার সঙ্গে। কিন্তু গ্রামটিকে কোথাও পাই না খুঁজে। খুব সম্ভব গ্রাম ছেড়ে চলে গিয়েছে সেখানকার অধিবাসীরা। মরকের দরুন পরিত্যক্ত বহু গ্রামের ধ্বংসাবশেষ এদেশের সর্বত্র দেখা যায়, কিন্তু এখানে সেরকম কিছুই দেখতে পাচ্ছি না। অর্থাৎ গ্রাম পরিত্যক্ত হওয়া শুধু নয়, নিশ্চিহ্নও হয়েছে। হয়তো কোনো প্রাকৃতিক বিপর্যয়ের দরুন এমন ঘটেছে। পাহাড়ের কোলে অবস্থিত গ্রাম যেসব প্রাকৃতিক বিপর্যয়ের ফলে লোপ পেতে পারে, তারা হলো ধস ও দাবানল, অর্থাৎ বনের মধ্যে জ্বলে ওঠা আগুন। এখানে কি ঘটেছিল তা অবশ্য বোঝার উপায় নেই কোনো, কারণ এখানকার ঘন বনের নিবিড় সবুজ আচ্ছাদন তার সব চিহ্নই ঘুচিয়ে দিয়েছে। স্বর্গচিরা গ্রাম ছেড়ে ওখানকার লোকেরা চলে গেলেও বোঙার থানটি পরিত্যক্ত হয়নি। পাথরে সিঁদুরের দাগ, টাটকা ফুলের স্তূপ এখানে নিত্য পূজার সাক্ষ্য দিচ্ছে। স্বর্গচিরা গ্রামটি না থাকলেও আশেপাশের গ্রাম থেকে আদিবাসীরা এখানে নিশ্চয়ই পুজো দিতে আসে। বোঙার থানের পাশে একটি পায়ে চলা সুরিপথ চোখে পড়ল। পথটি পাহাড়ের চূড়ার দিকে চলে গিয়েছে। হরিণ বা অন্য কোনো বন্য পশুর পায়ে পায়ে এই পথটি তৈরি হয়েছে বলে মনে হলো না, কারণ পথটি খুবই স্পষ্ট। এই পথটিকে দেখা মাত্র উৎফুল্ল হয়ে উঠল জোহান। সে বললে, এই পথ নিশ্চয়ই কোনো গ্রামের দিকে গিয়েছে। এই দুর্গম পাহাড়ের ওপরে গ্রাম আছে বলতে চাও? আমি অবাক হয়ে বললাম, আমি আর কি বলতে চাইব, সে আপনি নিজের চোখেই দেখতে পাবেন। জোহান বললে, আমরা বনের মানুষরা পাহাড়ের মাথায় ঘর করে থাকতে বড় ভালোবাসি। সে তো পাহাড়িয়ারা ভালোবাসে, কিন্তু তোমরা মানে মুন্ডা, কোল, সাঁওতাল, আমরা সকলেই ভালোবাসি। এ পথ দিয়ে এগিয়ে গেলে নিজের চোখেই দেখতে পাবেন। আসুন স্যার। বলে ওই পথ ধরে হাঁটতে শুরু করলো জোহান। তাকে অনুসরণ করে আমিও উঠতে থাকি ওই দুরন্ত চড়াই বেয়ে। এমন একটা দুর্গম পাহাড়ের ওপরে মানুষের বসবাস করাটা যে কল্পনাও করা যায় না। কিছুটা উঠতেই আমি হাঁপাতে থাকি, নিঃশ্বাস নিতে কষ্ট হয় রীতিমতো। মনে হয় আমার চারপাশে যেন যথেষ্ট পরিমাণে বাতাস নেই। আমার কষ্টটা হয়তো আমার মুখে চোখে পরিস্ফুট হয়ে থাকবে, কিন্তু তা বোঝার জন্য জোহান ছিল না আমার কাছে। সে ততক্ষণে পাহাড়ের চূড়ার কাছাকাছি পৌঁছে গিয়েছে। তার গমন পথের দিকে তাকিয়ে আমি অবাক হয়ে যাই। বনের হরিণের মতো স্বচ্ছন্দ ও ক্ষিপ্র ওর গতি। পাহাড়ের এই উত্তুঙ্গতা তার কাছে যেন কোনো বাধাই সৃষ্টি করেনি। বনের পশুদের সহজাত বন্যতা যেন ওর এগিয়ে চলার ভঙ্গিতে ফুটে উঠেছে। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকতে আমার নিঃশ্বাস প্রশ্বাস সহজ হয়ে আসে। ইতিমধ্যে জোহান অদৃশ্য হলো একটি পাথরের আড়ালে। হঠাৎ সে চেঁচিয়ে ডাকলো আমাকে, স্যার স্যার। জোহানের আহ্বানে সাড়া দেবার ক্ষমতা আমার ছিল না। আমি চুপ করে থাকি। পাহাড়ের মাথায় একটা ঝুপড়ি আছে স্যার, জোহান চেঁচিয়ে বললে। লোকজন কাউকে অবশ্য দেখতে পাচ্ছি না, হয়তো শিকারে বেরিয়েছে। একটিমাত্র ঝুপড়ি মানে ছোট একটি পরিবারের আশ্রয়, অর্থাৎ একটিমাত্র পরিবার ছাড়া স্বর্গচিরার আর সকলে এই পাহাড় ছেড়ে চলে গিয়েছে। আমি আবার উঠতে থাকি এই চড়াই বেয়ে। চলতে চলতে হঠাৎ একটা সুদৃশ্য লতা ঝোপ চোখে পড়ল। তাতে ফুটে আছে সোনা রঙের সুগন্ধি ফুল। দেখে মনে হলো কনক চাপা। পরে জানলাম তা কনক চাপা নয়, চাপা জাতীয় আরেক রকম ফুল। এ ফুল নাকি পার্বত্য চট্টগ্রাম থেকে আমদানি। হয়তো অতীতে ওখানকার কেউ এখানে এনে লাগিয়েছিল এই বন চাপার লতা। সুদূর পার্বত্য চট্টগ্রাম থেকে সিংভূমের এই অরণ্য অঞ্চলে এই লতা গাছটি লাগাবার জন্য নিশ্চয়ই সে আসেনি। এসেছিল হয়তো অন্য কোনো উদ্দেশ্য নিয়ে। এই দুর্গম বনের মধ্যে কি কাজে পার্বত্য চট্টগ্রাম থেকে কেউ আসতে পারে তা ভাবতে পারি না। বন চাপার ঝোপ ছাড়িয়ে একটু এগিয়ে যেতেই
একটা পাথরের স্তূপ ও তার সামনে একটা সুড়ঙ্গের মুখ দেখতে পাই। পাথরের স্তূপের পাশে ছড়ানো আছে কালো রঙের স্ল্যাগ। পাথর গালিয়ে ধাতু নিষ্কাশন করার পর যা অবশিষ্ট থাকে তাই হলো স্ল্যাগ। ওই সুড়ঙ্গটির সামনে বোধহয় পাথর গালিয়ে ধাতু বের করা হতো। হয়তো সুড়ঙ্গের সামনে জড়ো করা ওই পাথরগুলোই ছিল ওই ধাতুর উৎস। পাথরের স্তূপটির কাছে এগিয়ে গিয়ে তা থেকে একটা নমুনা তুলে নিই। কালচে রঙের পাথরের গায়ে সোনালি রঙের ঝলক দেখতে পাই। সোনা অবশ্য নয়, তামাযুক্ত খনিজ জ্যালকোপাইরাইট। সামনের এই সুড়ঙ্গটি থেকেই সম্ভবত এই তামাযুক্ত পাথর খনন করে বের করা হয়েছে। অর্থাৎ এই সুড়ঙ্গটি সেই প্রাচীন তামার খনি, যার সন্ধানে এখানে বল সাহেব এসেছিলেন। এই তামার খনিতেই হয়তো কাজ করতে এসেছিল পার্বত্য চট্টগ্রামের শ্রমজীবীরা। সিংভূমের আদিবাসীরা তাদের স্বভাবসিদ্ধ শ্রম বিমুখতা এবং নির্লোভ প্রকৃতির জন্য খনির মধ্যে কাজ করতে চায়নি, তাই অন্যান্য অঞ্চল থেকে শ্রমিক আনতে হয়েছিল। পার্বত্য চট্টগ্রাম থেকে যারা এসেছিল তারা তাদের সঙ্গে নিয়ে এসেছিল তাদের প্রিয় বনচাপা ফুলের গাছের চারা। তাদের কোনো চিহ্ন কোথাও নেই, কিন্তু তাদের লাগানো গাছের ফুলের রূপ, বর্ণ ও গন্ধের মধ্যে অমর হয়ে আছে তাদের পুষ্পপ্রীতি। বনচাপা ফুলের সৌরভ যে কতখানি সুদূর প্রসারী হতে পারে তা চড়াই বেয়ে চলতে চলতে উপলব্ধি করি। যতই এগিয়ে যাই এ গন্ধ অনুসরণ করে আমাকে। পাহাড়ের চূড়াতে যখন পৌঁছলাম তখনও তার গণ্ডির মধ্যেই যেন বাধা থাকি। এই গন্ধ অনেকটা যেন নেশার মতো আচ্ছন্ন করে রাখে আমাকে। তাই পাহাড়ের চূড়ার ঝুপড়িটি প্রথমে আমার নজরেই যেন আসে না। আমার সম্বিত ফেরে জোহানের কথায়, এই যে স্যার, এই ঝুপড়িতে ইনিই থাকেন বলে যার দিকে তাকালো জোহান, তার দিকে তাকিয়ে আমি চমকে উঠলাম। কালো পাথরে কোদা অতিকায় একটা মূর্তির মতো বিশাল চেহারা, মুখে চোখে যেন একটা চাপা হিংস্রতা ঝিলিক দিচ্ছে। কি মতলবে এসেছেন আপনারা? লোকটা চাপা গম্ভীর গলায় প্রশ্ন করল। এসেছি এই পাহাড়ে যে পুরনো খনিটা আছে তার পরীক্ষা করতে, আমি জবাব দিলাম। কিন্তু খনিতে না গিয়ে পাহাড়ের চূড়োয় এসেছেন কেন? এসেছি আপনার সঙ্গে আলাপ করতে, মৃদুমন্দ হাসতে হাসতে বললাম আমি। প্রথমে বলুন, একা একা এই পাহাড়ের মাথায় বাস করছেন কেন? বোঙার থানের পুরোহিত আমি, লোকটি জবাব দিল। সকলে গ্রাম ছেড়ে পালালেও আমাকে থাকতেই হবে এখানে। গ্রামের ঘরবাড়ি সব পুড়িয়ে ছাই করে ফেলা হয়েছে বলে এই পাহাড়ের মাথায় ঝুপড়ি বানিয়ে আছি। গ্রামের ঘরবাড়ি সব পুড়িয়ে ফেলা হলো কেন? আমি উৎসুক কণ্ঠে প্রশ্ন করলাম। ঘরে ঘরে ডাইনির উপদ্রব হচ্ছিল যে, এমন একটা ঘরও নেই যেখানকার মরদরা ডাইনির খপ্পরে পড়েনি। বুঝলেন বাবু, এই গায়ের মেয়েরা সব ডাইনি হয়ে যাচ্ছিল। কি করে? আমি অবাক হয়ে প্রশ্ন করলাম। মেয়েদের উপরে অশুভ আত্মা ভর করেছিল যে, লোকটা জবাব দিল। এই পাহাড়ের আনাচে কানাচে মরা ডাইনিদের আত্মা ঘুরে বেড়ায়। সুযোগ পেলেই তারা যুবতী মেয়েদের শরীরে ভর করে। বলে সে ডাইনিদের লক্ষণ কি তা বুঝিয়ে দেয় আমাদের। তার প্রধান লক্ষণ হলো পুরুষের প্রতি তার প্রকাশ্যভাবে আসক্তির প্রকাশ। পরপুরুষের শুধু নয়, নিজের বিবাহিত পুরুষের প্রতিও যদি কোনো নারী শতপ্রবৃত্ত হয়ে নিজের গুপ্ত কামনাকে ব্যক্ত করে তাকে ডাইনি বলে ধরে নিতে হবে। ডাইনিরা নিজেদের কামনা চরিতার্থ করতে গিয়ে পুরুষদের পৌরুষকে শুষে নিয়ে তাদের নিস্তেজ করে ফেলে। তারপর ধীরে ধীরে তারা রক্তশূন্য হয়ে প্রাণ হারায়। জানেন বাবু, পুরোহিত উত্তেজিত স্বরে বলে চলে, আপনাদের সমাজের ইংরেজি লেখাপড়া জানা সব মেয়েই ডাইনি। সেদিন একটি মেয়ে তার বরকে নিয়ে বেড়াতে এসেছিল এখানে, নিজেই একটা হাওয়া গাড়ি হাঁকিয়ে এসেছিল। ওই খাদান গুহার কাছে বনচাপার আড়ালে তার বরকে টেনে নিয়ে সে যা কাণ্ড করল তা আমি মুখেও আনতে পারবো না। আমাদের সমাজের মেয়ে হলে তাকে মেরেই ফেলতাম। জোহান বললে, বোঙার থানে পূজা অর্চনা করে ঠেকাতে পারছো না এই ডাইনিদের? নিমেষে কালো হয়ে ওঠে পুরোহিতের মুখ। গভীর একটা দীর্ঘশ্বাস ফেলে সে বললে, কোথায় আর পারছি।
এই পোঙার থান খুবই পুরনো। বছরের পর বছর এখানে পুজো দেওয়া হচ্ছে। কত যে ডাইনির মাথা কাটা হয়েছে এখানে, তার হিসেব কেউ পারবে না দিতে। কিন্তু তবুও ডাইনিদের উৎপাত বাড়ছে, বাড়ছে ওদের সংখ্যা। আমার মনে হচ্ছে মেয়েরা সবই যেন ডাইনি হয়ে যেতে বসেছে। এমন সময় পকেট থেকে সুব্রজ্যোতির ছবি বের করে পুরোহিতের চোখের সামনে মেলে ধরল জোহান। তারপর স্থির দৃষ্টিতে পুরোহিতের চোখে চোখ রেখে সে বললে, এই ছেলেটাও বোধহয় ডাইনির খপ্পরে পড়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, পুরোহিত উত্তেজিত স্বরে বললে, এক সাংঘাতিক ডাইনির পাল্লায় পড়েছে। দুদিন এখানে খাদান গুহার মধ্যে থেকে অনেক বেলের লাপনা করেছিল। ঠিক করেছিলাম ওদের দুজনকেই পুড়িয়ে মারব। আশেপাশের গায়ের লোকদের জড়ো করে তার ব্যবস্থাও করে ফেলেছিলাম, কিন্তু ওদের পোষা হাতির পিঠে চড়ে পালিয়েছে ওরা। শুভ্রজ্যোতি ও মানকিকে নিয়ে হাতিটা কোন দিকে পালিয়ে গিয়েছে বোঙার থানের পুরোহিত তা বলতে পারে না। ভাটিন পাহাড় থেকে নেমে এসে স্থানীয় আদিবাসীদের মধ্যে খবরাখবর নেবার চেষ্টা করি। শুভ্রজ্যোতি ও মানকিকে ধরবার জন্য হাতিটাকে অনুসরণ করেছিল তারা, কিন্তু পশ্চিম দিকে গভীর বনের মধ্যে সে অদৃশ্য হয়ে যেতে আর তারা এগিয়ে যেতে পারেনি। বনের মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া সম্ভব না হলেও বনের শুকনো ডালপালায় আগুন লাগিয়ে তারা সংকেত পাঠিয়েছে বনের মানুষদের উদ্দেশ্যে। আগুনে উদ্ভাসিত এই সাংকেতিক বার্তার অর্থ হল, বিপজ্জনক ভয়ঙ্কর জানোয়ার এখানকার নিরাপত্তা বিঘ্নিত করছে, যে করে হোক তাকে মেরে ফেলো। আমি বললাম, হাতিটাকে মেরে ফেললে তো শুভ্রজ্যোতি ও মানকেও মারা পড়বে। জোহান বললে, হাতিটাকে মেরে ফেলা অত সোজা নয়, বিশেষ করে এই হাতিটার মতো চতুর হাতি। কি করে জানলে হাতিটা চতুর? চতুর না হলে কি এইসব হিংস্র মানুষদের খপ্পর থেকে শুভ্রজ্যোতিবাবু ও মানকিকে উদ্ধার করতে পারত সে? আমি জানি ওকে ওরা কিছুই করতে পারবে না। এখন আমরা কি করব? ওই হাতির পেছনে পেছনে যাওয়া ছাড়া আর কি করতে পারি আমরা? আমার কাঁধে ঝোলানো ব্যাগ থেকে বল সাহেবের ভ্রমণ বৃত্তান্ত বের করে তার পৃষ্ঠা উল্টাতে উল্টাতে আমি বললাম, ভাটিন পাহাড়ের পর প্রক্রিয়ার দিকে যাওয়ার কথা ছিল শুভ্রজ্যোতির। তারপর এখন কি আর নিজের খুশি বা ইচ্ছে মতো কোথাও যেতে পারবে? জোহান বাধা দিয়ে বললে, হাতিটা যেখানে নিয়ে যাবে সেখানেই যেতে হবে ওদের। শুভ্রজ্যোতিবাবুর নাগাল পেতে হলে হাতির পেছনে পেছনে যেতে হবে। হাতিটা কোথায় কোন দিকে গিয়েছে তা বুঝবো কি করে আমরা? তাছাড়া গভীর বনের মধ্য দিয়ে পথ চলা। এসব কথা এখন থাক স্যার, সন্ধ্যা হয়ে এসেছে, এখন চলুন, রাতে রাস্তা না খুঁজে নিই। বলে জিপের দিকে এগিয়ে যায় জোহান। তাকে অনুসরণ করে আমি জিপে উঠে বসলাম। জিপে স্টার্ট দিয়ে জোহান বললে, কিছু মনে করবেন না স্যার, ওই সাঁওতালরা কীরকম হাঁ করে আমাদের কথা শোনার চেষ্টা করছিল দেখছিলেন তো, তাই আলোচনা বন্ধ করলাম। কিন্তু আমাদের কথা কি ওরা বুঝতে পারত? আমি বললাম, ওরা তো বাংলা বোঝে না, তাছাড়া বুঝলেও কি এসে যায় কিছু? ও কি বোঝেন আপনি? জোহান অবাক হয়ে বললে, বুঝলে তো ওদের দুজনের খোঁজে পিছু নেবে আমাদের। মানকি ওদের কাছে ডাইনি, শুভ্রজ্যোতিবাবু ডাইনির খপ্পরে পড়া মানুষ, ধরতে পারলে দুজনকে পুড়িয়ে মারবে যে। তার মানে তুমি বলতে চাও যে হাতিটার পিছু নিতে পারবো আমরা? অর্থাৎ হাতি কোন পথে গিয়েছে, হাতিরা কোন পথে চলাচল করতে পারে মোটামুটি তার আন্দাজ আমি করতে পারি। জোহান বাধা দিয়ে বললে, এখন চুপ করুন স্যার, পরে বলবো। আসান বনির কাছে জেলা বোর্ডের বিশ্রামগৃহে আশ্রয় নিলাম আমরা। বিশ্রামগৃহের চৌকিদার ডাল ভাত ফুটিয়ে দিল, তাই খেয়ে সামনের বারান্দায় চেয়ার টেনে বসলাম আমরা। কৃষ্ণপক্ষের রাত সমস্ত বন ও পাহাড়ের ওপর যেন প্রকাণ্ড একটা চাদর বিছিয়ে দিয়েছে। কোনো দিকে একটি আলোর স্ফুলিঙ্গও চোখে পড়ে না। এই অন্ধকারের সঙ্গে সুর মেলাচ্ছে দিগন্ত বিস্তীর্ণ বিপুল স্তব্ধতা। এ যেন আমাদের পৃথিবী নয়, একটা জনহীন গ্রহলোক। আকাশে জ্বলজ্বল করে অগণিত তারা, তার ক্ষীণ আলোয় শালবনের মাথা দেখা যায়। একটু দূরেই পাহাড়,
তাকে আলাদা করে পাহাড় বলে চেনার জো নেই। চারপাশের অন্ধকারই যেন আকাশের পানে উত্তুঙ্গ হয়ে উঠে পাহাড়ের আকার নিয়েছে। আমার দৃষ্টি অনুসরণ করে পাহাড়ের দিকে তাকিয়ে জোহান বললে, অন্ধকারে পাহাড়টাকে কিরকম কালো দেখাচ্ছে, তাই না? কিন্তু পুরোপুরি কালো নয়, কালোর মধ্যে একটা সাদা রঙের ফিতে লাগিয়ে দেওয়া হয়েছে, ওই দেখুন না। জোহান যা দেখাতে চাইছিল তা আমিও দেখতে পাই। পাহাড় জোড়া কালিমার বুকে একটা ক্ষীণ শুভ্রতা ফুটে উঠেছে, ঠিক যেন কৃষ্ণপক্ষের কালো আকাশের বুকে ছায়াপথ। বলুন তো ওটা কি? জোহান প্রশ্ন করল। জানি না, মানে বুঝতে পারছি না, আমি জবাব দিলাম। ওটা হলো হাতির চলাচলের পথ। বছর কয়েক আগে আসামের একটি হাতি খেদার দলের সঙ্গে ঘোরাঘুরি করতে করতে ওই পথের খোঁজ পেয়েছিলাম আমরা। জানেন নিশ্চয়ই, শখানেক বছর আগেও প্রচুর হাতি ছিল সিংভূম, কেওনঝড়, কটক, সম্বলপুর ও সুরগুজা জেলার বনের মধ্যে। তাদের সংখ্যা এখন সাংঘাতিক কমে গিয়েছে এবং তারা কোণঠাসা হয়ে আছে সিংভূম, কেওনঝড় ও কটক জেলার বনাঞ্চলের মধ্যে। কিন্তু সংখ্যায় যতই কমে যাক, ওই একটি পথ দিয়েই তারা যাতায়াত করে। কি করে জানলে তুমি? হাতি খেদার দলের সঙ্গে ঘুরতে ঘুরতে এই পথটাকে খুঁজে পেয়েছিলাম আমরা। আমাদের সঙ্গে এখানকার একজন 90 বছরের বুড়ো ছিল। সে প্রায় 70 বছর ধরে এই পথ দিয়ে হাতিদের যাতায়াত করতে দেখেছে। তার কাছে শুনেছি, তাদের পায়ে পায়ে যে পথ তৈরি হয় তা ছেড়ে এক চুলো তারা নড়ে না, প্রাণ গেলেও না। এই পথের ওপরে কেউ দাঁড়িয়ে থাকলে তাকে তারা পিষে মারে। একবার একজন ফরেস্ট গার্ড এই পথের ওপরে ঝুপড়ি বানিয়ে বনের কাঠুরেদের ওপরে নজর রাখছিল। হঠাৎ একজোড়া বুনো হাতি এসে তা ভেঙে ধূলিসাৎ করে দেয়। কিন্তু এই পথ দিয়ে মানকী ও শুভ্রজ্যোতির হাতি যে গিয়েছে তা তুমি বুঝতে পারছো কি করে? ওই হাতি তো আর এই পথ চেনে না। না চিনলেও চিনে নেবে ঠিক। যে পথ দিয়ে হাতিরা নিয়মিত যাতায়াত করে তার ধুলোয় তাদের গায়ের গন্ধ মিশে থাকে। চলুন, ওই পথ দিয়েই যাই আমরা, হয়তো পেয়ে যাব ওদের নাগাল। ওই পথ দিয়ে কি জিপ নিয়ে যাওয়া যাবে? না, জিপ নিয়ে নয়, আমরা যাব ঘোড়ার পিঠে চেপে। এখানকার থানায় আমাদের জিপটা জমা রেখে থানার বড়বাবুর কাছ থেকে ঘোড়া ধার নেব। শুনেছি বড়বাবুর কাছে 3-4টি ঘোড়া আছে। আমাদের জিপের বিনিময়ে দুটো ঘোড়া ধার দিতে আপত্তি করলেন না থানার বড়বাবু। ঘোড়ায় চাপার অভিজ্ঞতা না থাকলেও ঘোড়ার পিঠে সওয়ার হতে আমার কোনো অসুবিধে হয় না, কারণ আমার ঘোড়াটি ছিল খুবই ভদ্র। আমি তার পিঠে চেপে বসতেই সে যেন চিনে নিল আমাকে। আমার দুহাত তার লাগাম ধরে রাখলেও সে অনুসরণ করল জোহানকে। পাহাড়ের তলায় শালবনের মধ্যে রক্তরঙিন পলাশ যেন আগুন ধরিয়ে দিয়েছে। বড় বড় গাছের ফাঁকে ফাঁকে লতা গুল্মের জটিলতা, নাম না জানা বনফুলের উগ্র সুবাস যেন এই ঘনীভূত উদ্ভিদের সমাবেশের মধ্যে জমাট বেঁধে আছে। জোহান তার ঘোড়া থেকে নেমে আসে, সঙ্গে সঙ্গে আমিও তার পাশে এসে দাঁড়াই। গাছপালা, লতাগুল্ম ও ঘাসবনের ঘন সন্নিবেশের মধ্যে হাতির চলাচলের পথটা কোথায় প্রচ্ছন্ন আছে তা খুঁজে বের করার চেষ্টা করি। কিন্তু রাতের অন্ধকারকে উদ্ভাসিত হয়ে যা ফুটে উঠেছিল, দিনের আলোয় তাকে পাই না খুঁজে। অনেক খোঁজাখুঁজির পর জোহান হাল ছেড়ে দিয়ে বললে, পথটা লতাঝোপের আড়ালে চাপা পড়ে রয়েছে দেখছি। কিন্তু রাতের অন্ধকারে তাকে দেখা গেল কি করে? আমি অবাক হয়ে বললাম। অন্ধকারে তার মধ্য থেকে যেন আলো ফুটে বেরোচ্ছিল। আমার কি মনে হয় যেন জোহান, আমার মনে হয় হাতির যাতায়াতের পথে আলো বিকিরণকারী শ্যাওলা বা ফাঙ্গাস গজিয়েছে। তাহলে রাতের অন্ধকারে আসতে হবে আমাদের। অন্ধকারে পথ চলতে পারবো তো? ফাঙ্গাস বা শ্যাওলার আলো আমাদের পথ দেখাবে। তাই এলাম আমরা। এসে দেখলাম আমার অনুমানই ঠিক। আধার ফুরে বেরিয়ে আসছে আলো, স্বয়ংপ্রভ ছত্রাক থেকে বিকীর্ণ রশ্মি একটি সরল রেখা ধরে বেরিয়ে আসছে। তাকে অনুসরণ করলাম আমরা ঘোড়ার পিঠে চেপে। আমাদের ঘোড়া দুটি খুবই বুদ্ধিমান। ওই আলোর রেখা অনুসরণ করে বনের মধ্যে দিয়েও এগিয়ে চলে। দিনের আলো ফুটে উঠতেই অদৃশ্য হলো ওই আলো।
বনও এখানে শেষ হয়ে এসেছে। সামনে ঢেউ খেলানো মাঠ, মাঠের মধ্যে নানা আকারের পাথর খাড়াভাবে পোতা আছে। জোহান বললে, এটা হোদের সমাধিক্ষেত্র। খোঁজ নিয়ে জানলাম কাছেই পোখরিয়া গ্রাম। ভ্যালেন্টাইন বলের ভ্রমণ বৃত্তান্তে এই সমাধিক্ষেত্রের বর্ণনা আছে। তিনি লিখেছিলেন, হোরা জীবিতদের চেয়ে মৃতদেরই বেশি সম্মান করে। যারা বেঁচে আছে তাদের কুঁড়েঘরের চেয়ে মৃতদের সমাধিফলক নির্মাণে তাদের অধিকতর নৈপুণ্য দেখা যায়। বড় আকারের পাথর বয়ে নিয়ে আসে তারা অনেক দূর থেকে। তারপর পাথরগুলোকে নির্দিষ্ট আকারে কেটে নিয়ে তাদের গায়ে খোদাই করে তোলে রকমারি ভাস্কর্য। এই সমাধিক্ষেত্রে গ্রামের একজন মুখিয়ার সমাধিফলক বল সাহেবের দৃষ্টি আকর্ষণ করেছিল। তাতে উৎকীর্ণ নকশাগুলি তাকে মুগ্ধ করেছিল। মুখিয়ার সমাধির পাশে তার 2 মেয়ে কুঞ্চি ও সোমারি এবং ছেলে পাসিংয়ের সমাধি থাকলেও তার স্ত্রীর সমাধি ফলকটি খুঁজে পাননি বল সাহেব সমাধিক্ষেত্রের কোথাও। অনেক খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত গ্রামের মাঝখানে তা খুঁজে পেয়েছিলেন তিনি। গায়ের লোকদের জিজ্ঞাসাবাদ করে তিনি জানতে পারেন যে মুখিয়া বেঁচে থাকতেই তার স্ত্রী মারা যায়। সমাধিক্ষেত্রে সে নিঃসঙ্গ হয়ে পড়বে বলে তার মৃতদেহকে মুখিয়া তার কুঁড়েঘরের কাছেই সমাহিত করেছিল এবং 17 ফুট লম্বা ও 9 ফুট চওড়া একটি পাথরের ফলক পুঁতে রেখেছিল তার কবরের ওপরে। এই পাথরটি আকারে এত বড় ও ওজনে এত ভারী, প্রায় 9 টন। যে মুখিয়া তাকে কি করে গায়ের মাঝখানে টেনে এনেছিল তা ভেবে পান না বল সাহেব। হয়তো গা শুদ্ধ সকলের সাহায্যে এটা সম্ভব হয়েছিল। বল সাহেবের বর্ণিত 100 বছর আগেকার সমাধিক্ষেত্রের মধ্যে বিশেষ কোনো পরিবর্তন ঘটেনি। সমাধিফলকের সংখ্যাও বিশেষ বাড়েনি। হয়তো হোরা এটাকে পরিত্যাগ করে অন্য কোথাও মৃতদেহ সমাহিত করছে আজকাল। একজন বুড়ি কাঠের বোঝা মাথায় চাপিয়ে এই সমাধিক্ষেত্রের পাশ দিয়ে যাচ্ছিল। আমাদের দেখে সে থমকে দাঁড়ায়। খানিকক্ষণ নির্বাক বিস্ময়ে আমাদের দুজনের মুখের দিকে তাকিয়ে থেকে সে বললে, ওদের দুজনের মতো তোমরাও কি এখানে এই ভুতুরে জায়গাটিতে থাকতে চাও? ওরা কারা? জোহান উৎসুক কণ্ঠে প্রশ্ন করলে। কাদের কথা বলছো তুমি? একটা ডাইনি, ও একজন বাঙালি বাবু, হাতির পিঠে চেপে এসেছিল এখানে। বুড়ি বিড়বিড় করতে করতে বললে, হুকুম এসেছিল ওদের পুড়িয়ে মারার, কিন্তু ওরা এই ভূতের থানে আশ্রয় নেওয়ায় ওদের কাছে ঘেঁষতে সাহস পায়নি গায়ের লোকেরা। গায়ের মেয়েরা অবশ্য লুকিয়ে এসেছে ওদের কাছে। কেন? ওদের জন্য খাবার নিয়ে এসেছে, আর দেখতে এসেছে দুজন দুজনকে কেমন ভালোবাসে। কি সাংঘাতিক ওদের ভালোবাসা, আমরা হোমেরা ভাবতেও পারি না। 100 বছর আগেও হোমেরা তাদের পুরুষদের কাছ থেকে ভালোবাসা পাবার কথা ভাবতেও পারত না। ভ্যালেন্টাইন বল একজন হো যুবতীর সৌন্দর্যের প্রশংসা করতেই সে দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, আমাদের পুরুষরা তো আমার দিকে মুখ তুলেও তাকায় না, কাজে আমার সুন্দর হয়ে লাভ কি? নারীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে কাছে আনার বাসনা অধিকাংশ পুরুষকেই দমন করতে হতো। কারণ একটি সুন্দরী মেয়েকে পেতে হলে মেয়ের বাপকে অন্ততপক্ষে 2টো মোষ, একটা গরু ও 20টি করে রূপোর টাকা দিতে হতো। অধিকাংশ লোকের এই সামর্থ্য ছিল না। কাজে সুন্দরী যুবতী মেয়ে তাদের কাছে আকাশের তারার মতোই সুন্দর ছিল। সুন্দরী মেয়ের আশা তাই ছেড়ে দিত তারা। সাদামাটা সাধারণ মেয়ে নিয়েই খুশি থাকত এবং অধিকাংশ সুন্দরী কুমারী বাধ্য হতো আজীবন অবিবাহিত থাকতে। ওরা দুজনে কোথায় গিয়েছে বলতে পারো? বুড়ির হাতে 2টো টাকা গুজে দিয়ে প্রশ্ন করলাম। তা বলতে পারবো না, বুড়ি বললে। তবে ওরা ওদের হাতির পিঠে চেপে গিয়েছে, রাতে রাত্রে গা ঢাকা দিয়ে চুপি চুপি গিয়েছে। বুড়ি চলে গেলে পর আমি বললাম, এই ফাঁকা মাঠের মধ্য দিয়ে হাতিটা কোন দিকে গিয়েছে তা বুঝবে কি করে? জোহান বললে, মাঠ আর কতটুকু, চারপাশেই বন। দক্ষিণ পশ্চিম দিকে বাঁশপানির বনের মধ্য দিয়ে হাতিদের চলাচলের পথ আছে। হাতিটা হয়তো ওই দিকেই গিয়েছে।